বাংলাদেশের আকাশে দুর্যোগের এক মহান ঘনঘটা পরিলক্ষিত হচ্ছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বাংলাদেশের জনগণের উপরে আকাশ ভেঙে খান খান হয়ে পড়তে পারে। আপনারা ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করেছেন ঢাকার বিভিন্ন রাস্তাঘাট যে একটা গুমোট আকার ধারণ করেছে, সেটি হয়তো আপনারা লক্ষ্য করেছেন। এর ভিতরে কেউ কেউ ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব, অতিরঞ্জিত ইত্যাদি ছড়ানোর চেষ্টা করছে। সেই খবরগুলো যখন আপনাদের কাছে পৌঁছাচ্ছে তখন হয়তো আপনাদের হৃদয়টাও ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। কেউ কেউ হয়তো এই আশঙ্কায় ভুগছেন যে না জানি আমাদের স্বাদের যে জুলাই গণ অভ্যুত্থান, এত কষ্ট করে, এত ত্যাগ এবং তিতিক্ষার পরে, এত সংগ্রামের মাধ্যমে যে গণ অভ্যুত্থান, যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, যে স্বাধীনতার স্বাদ আমরা নতুন করে পেয়েছি, সেটি মনে হচ্ছে আবার শকুনের কালো ডানার নিচে ঢেকে যাচ্ছে এবং অন্ধকার সেটাকে গ্রাস করে ফেলছে। আমরা ধারণা করতে পেরেছিলাম যখন আজ থেকে এক সপ্তাহ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম যখন বলেছিলেন যে এক সপ্তাহের ভিতরে বাংলাদেশে নতুন কিছু ঘটতে যাচ্ছে, আমরা তখনই আঁচ করতে পেরেছিলাম। কারণ আঁচ করতে পেরেছিলাম এই কারণে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে গুম কমিশন গঠন করা হয়েছিল এবং গুম কমিশন যে রিপোর্ট প্রদান করেছিল, সেই রিপোর্টের ভিত্তিতে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ডিজিএফআই, এনএচআই, সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবি, এই যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোর যারা ক্রস ফায়ারের সাথে, গুমের সাথে এবং অবৈধ হত্যার সাথে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের শাস্তির বিধান এই গুম কমিশনে রাখা হয়েছে। এবং এই গুম কমিশন আয়নাঘর পরিদর্শন করেছেন। শুরুতে তাদেরকে আয়নাঘর পরিদর্শন করতে বাধা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের প্রায় 7-8 মাস পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আন্তর্জাতিক সংবাদকর্মীদের সাথে করে নিয়ে গুমের যে শিকার হয়েছিলেন প্রধান কয়েকজন ব্যক্তি, তার ভিতরে ব্যারিস্টার আমান আজমি, ব্যারিস্টার আরমান, এরপরে মাইকেল চাকমা, এরপরে কর্নেল হাসিনুর রহমান, এই লোকগুলোর নিয়ে যখন আয়নাঘর পরিদর্শন করতে গেলেন তখন কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে বাধা দেওয়া হয়েছিল। সেই বাধা উপেক্ষা করে যখন এই গুম কমিশন এবং এই মানবাধিকার কর্মীগুলো আয়নাঘর পরিদর্শন করলেন, রিপোর্ট প্রদান করলেন, সেই রিপোর্টের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটি দাখিল করা হলো। ট্রাইব্যুনাল সেটি গ্রহণ করলেন, অ্যাকসেপ্ট করলেন, শুনানি হলো। শুনানির পরে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ মোট 30 জনের উপরে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, ওয়ারেন্ট ইস্যু করে। এই 30 জনের ভিতরে শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা, তার আপন বোনের দেবর অর্থাৎ শেখ রেহানার দেবর তারেক আহমেদ সিদ্দিকী, এই 2 জন ছাড়া অন্যান্যদের ভিতরে 12 জন আবার বর্তমান এবং সাবেক জেনারেল। এখন সাবেক যারা, সাবেকদের ভিতরে যেমন ডিজিএফআই এর সাবেক 5 ডিজি, র্যাবের মহাপরিচালক, পুলিশের আছে কয়েকজন, বিজিবির আছে কয়েকজন, সেনাবাহিনীর ভিতরে কয়েকজন আছে এবং সেনাবাহিনীর চলমান দায়িত্ব পালন করছেন এমন কয়েকজন জেনারেল আছে। এদের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই মূলত বাংলাদেশের রাজনীতিতে এরকম একটি গুমোট পরিবেশ বিরাজ করছে। জেনারেল ওয়াকারুজ্জামান তিনি শুরুতেই আপ্রাণ চেষ্টা করেছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে তিনি বৈঠক করেছেন, বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সাথে তিনি বৈঠক করেছেন, কোনো মতো অবস্থায় যেন সেনাবাহিনীর এই লোকগুলোর অর্থাৎ গুম কমিশনের এই রিপোর্ট এবং গুমের মামলা যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না তোলা হয়। তিনি আহ্বান জানিয়েছিলেন যে এটি কোর্ট মার্শালের মাধ্যমে
ক্যান্টনমেন্টের ভিতরে এর বিচার হবে। কিন্তু না, এটি তো জনগণ মেনে নিতে পারে না, কারণ কোর্ট মার্শালে কি শাস্তি হবে সেটি এদেশের জনগণ সবাই জানে। সুতরাং জেনারেল ওয়াকারুজ্জামানের সেই দাবি, সেই প্রস্তাব কেউ মেনে নেয় নাই, বরং তার অমতের বিরুদ্ধে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটা গিয়ে চালু করা হয়, রুজু করা হয়। অবশেষে সেই রায় যখন ওয়ারেন্ট ইস্যু হলো, জেনারেল ওয়াকারুজ্জামান এখন তিনি প্রচন্ড ইগো সংকটে ভুগছে। তিনি স্পষ্টতই বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনীকে আলাদা দুটি প্রজাতি হিসেবে চিহ্নিত করে ফেলেছেন। তার যুক্তি হচ্ছে, সেনাবাহিনীর এই সমস্ত প্রধান শীর্ষ কর্মকর্তারা পুলিশের প্রিজন ভ্যানে অন্যান্য সাধারণ কয়েদিদের মতো তারা এ আদালত থেকে ও আদালতে যাবে, তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হবে, তাদেরকে টানা হেঁচড়া করা হবে। এটি সেনাবাহিনীর জন্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অত্যন্ত অবমাননাকর, এটি মেনে নেওয়া যায় না। আসলে কি তাই? বিচার কি বিভিন্ন গোষ্ঠী, তার রাজনৈতিক পরিচয়, তার সামাজিক মর্যাদা, এগুলো দেখে বিচার কার্য সম্পূর্ণ হবে? তাহলে এই বিচারের দরকার কি? এ বিচারের তো দরকার নাই। এটি তো সেই আয়ামে জাহিলিয়াতের সেই বিচার, যেখানে ধনীদের কোনো বিচার হতো না, শুধুমাত্র গরিবদের বিচার হতো। অর্থাৎ ওই গল্পের মতো যে এক ছেলে আর তার বাবা দুজন ভিক্ষা করে খায়, কিন্তু তারা নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান হয়ে গেলে নামাজে গিয়ে তারা মসজিদে নামাজ পড়ে। এই নামাজে যখন তারা বারান্দায় যেয়ে দাঁড়ায়, তখন একজন ধনী ব্যক্তি, তিনি তো অত্যন্ত ভালো মন্দ খান, খাওয়ার পরে তিনি এই নামাজে দাঁড়িয়ে তার পশ্চাৎ বায়ু বের হয়ে যায়, অত্যন্ত বিশ্রী গন্ধ বের হয়। তখন ধনী লোক মনে করলেন যে আমার তো মান সম্মান যাবে। তখন তিনি ওই গরিব লোক আর তার ছেলেকে ধমক দিয়ে বলেন, যা বেটা অজু করে আয়। এরকম 1 দিন 2 দিন 3 দিন এরকম হবার পরে 4র্থ দিন যখন এরকম ঘটেছে, তখন ওই ভিক্ষুকের ছেলে বলছে, বাবা চলো অজু করে আসি, কারণ অজু আমাদেরই করতে হবে। এরকম অবস্থা। এটি তো বিচার, তো আর সেটা নয়। আপনি স্পষ্টভাবে সেনাবাহিনীকে আলাদা প্রজাতির, উন্নত প্রজাতির একটা কিছু ভাবছেন, আর এদেশের সাধারণ জনগণের জন্য তাদেরকে নিচু শ্রেণী, ইতর শ্রেণী জ্ঞান করে তাদের বিচার হবে, আর সেনাবাহিনীর কোনো বিচার হবে না। অথচ আমরা আইনের ভাষায় কি পড়েছি, যে অপরাধী যেই হোক, যে মানের লোক হোক, যে মাত্রার লোক হোক, আইনের চোখে প্রত্যেকেই সমান। একজন ভিক্ষুক একটা অপরাধ করলে তার যে শাস্তি, একজন কোটিপতি রাষ্ট্রপ্রধান সেও যদি ওই অপরাধের সাথে যুক্ত হয়, তাহলে তারও ঠিক সেই শাস্তি পেতে হবে। অথচ জেনারেল ওয়াকারুজ্জামান এটাকে আলাদা করে ফেলছে। এটাকে মনে হচ্ছে যে সেনাবাহিনীর জন্য আইন আলাদা, বিচার আলাদা, তাদের অপরাধের কোনো বিচার হতে নেই। যার কারণে তিনি বাগলা দিয়েছিলেন যে না, কোর্ট মার্শালের মাধ্যমে এদেরকে বিচার করতে হবে। কিন্তু তাজুল ইসলাম তিনি অনড় ছিলেন, অনমনীয় ছিলেন যে না, তাদেরকে আইসিটি কোর্টেই তাদের বিচার করতে হবে। অবশেষে যখন এই রায় হলো, তখন আজকের সংবাদ, পিনাকি ভট্টাচার্য, প্রিসিলা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে উদ্বেগ প্রকাশ করেছেন। যেমন পিনাকি ভট্টাচার্য বলেছেন যে ইতিমধ্যেই ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তিনি তার সমস্ত দলবল নিয়ে মিটিং করেছেন। সেই মিটিংয়ে 56 জন জেনারেল তারা প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন যে এটি মেনে নেওয়া যায় না, আমাদের সেনাবাহিনীর এই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তাদের বিচার হবে, এটি কোনো মতো অবস্থায় মেনে নেওয়া যায় না। কিন্তু সেনাবাহিনীর নিচের দিকের অপেক্ষাকৃত মিডল থেকে লোয়ার ক্লাসের যে অফিসারগুলো, তারা বলছে না, এটি সঠিক আছে, এটি করতে হবে, বিচার প্রত্যেকের জন্য হতে হবে, যারা অন্যায় করেছে তাদের বিচার করতে হবে। এই নিয়ে চাপা একটা উত্তেজনা ক্যান্টনমেন্ট থেকে মনে হচ্ছে বাংলাদেশের রাজপথে ছড়িয়ে পড়েছে। কিন্তু এমনটি তো হবার কথা ছিল না। জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি ইগো ত্যাগ করে 5 আগস্টের পরবর্তী সময়ে যেভাবে আপনি প্রাথমিক অবস্থায় আপনার অবস্থান যাই থাক, শেখ হাসিনা আপনার আত্মীয় স্বজন যাই হোক, আপনি যেমন ছাত্রদের বুকে গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছিলেন, সেই সময় আপনি ছাত্রদের, সাধারণ মানুষের, আপামর জনসাধারণের ভালোবাসায় সিক্ত হয়েছেন। আপনি এটি ধরে রাখতে পারতেন, কিন্তু আপনি সেটি না করে
আপনি শেখ হাসিনাকে এই বাংলাদেশের মাটিতে পুনর্বাসিত করার যে চেষ্টা আপনি নিভৃতে করে যাচ্ছেন, এটি আপনাকে জনগণের অন্তরের ভিতর থেকে ক্রমান্বয়ে বের করে দিচ্ছে। আমরা বিশ্বাস করি সময় এখনো শেষ হয়ে যায় নাই, আপনার এখনো সুযোগ আছে সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করে, সমস্ত ষড়যন্ত্র, লোভ, লালসা, দুনিয়াবি সমস্ত লাভ লোকসানের মায়া ভুলে গিয়ে আপনি বাংলাদেশের মানুষের দিকে, বাংলাদেশের জনগণের দিকে, বাংলাদেশ ভূখণ্ডের দিকে নজর দিয়ে যদি আপনি মানুষের কাতারে, বাংলাদেশের জনগণের কাতারে দাঁড়াতে পারেন, তাহলে দেশের জনগণ যুগ যুগ ধরে আপনাকে স্যালুট করবে, আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে, আপনি দেশের মানুষের হৃদয়ের ভিতরে বেঁচে থাকবেন। কিন্তু আপনি যদি ওই ইগোর বশবর্তী হয়ে অন্য কারো প্ররোচনায় পড়ে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন, বা আপনার দ্বারা যদি আবার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে, আইন শৃঙ্খলা যদি হুমকির মুখে পড়ে, ভেঙে পড়ে, বা রাজনৈতিক অস্থিরতা যদি আবার নতুন করে তৈরি হয়, আর এই সুযোগে যদি পতিত স্বৈরাচার গণহত্যাকারী ওই আওয়ামী লীগ যদি আবার এদেশের মাটিতে প্রবেশ করে, তাহলে কিন্তু আপনি হয়তো মানুষ যাই হোক, আপনি আপনার বিবেকের কাছেও কোনোদিন সুখী হতে পারবেন না। আপনার বিবেক আপনাকে সারা জীবন দংশন করবে।